রাশিয়ার ত্রিভুজ রণকৌশলে বেকায়দা ফেলছে ন্যাটোকে। পদাতিক বাহিনীর ড্রোন এবং গ্লাইড বোমার সমন্বয়ে গঠিত এই ত্রিভুজ আক্রমণের দিশাহারা করছে পশ্চিমা দিকে। ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছরে রাশিয়া এমন একটি কার্যকর পদ্ধতি খুঁজে পেয়েছে যা ইউক্রেনের সেনাবাহিনীকে বিপর্যস্ত করতে পারে। ব্রিটিশ সামরিক বিশ্লেষকদের মতে পদাতিক আক্রমণ প্রতিহত করতে ইউক্রেন হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতি ন্যাটোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ধারাবাহিক অগ্রগতি অর্জন ছাড়া এই রাশিয়ান রণকৌশল এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে বড় কোনো সাফল্য বয়ে আনতে পারেনি। রাশিয়ার প্রধান লক্ষ্য ইউক্রেনের সাথে চাপে রাখা এবং তাদের মনোবল দুর্বল করা। বিশেষ করে ট্রাম্প প্রশাসন অস্ত্র সরবরাহ এবং গোয়েন্দা সহায়তা স্থগিত করায় ইউক্রেন আরও সংকটে পড়েছে। এই কৌশলের তিনটি প্রধান উপাদান রয়েছে। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট RUSI এর এক গবেষণায় বলা হয়েছে, প্রথমত রাশিয়ার সেনাবাহিনী AFRF এর পদাতিক এবং মেকানাইজড ইউনিটের মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীকে যুদ্ধক্ষেত্রে ব্যস্ত রেখে তাদের অগ্রগতি বাধাগ্রস্ত করছে। দ্বিতীয়ত, তারা ফার্স্ট পারসন ভিউ ড্রোন বা FPV, ল্যান্সেট ড্রোন, উচ্চ বিস্ফোরক শেল এবং ছড়িয়ে পড়া মাইন ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনীর চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে এবং তাদের ক্ষয়ক্ষতি বাড়াচ্ছে। তৃতীয়ত, রাশিয়া বাহিনী এখন ইউক্রেনীয় প্রতিরক্ষা অবস্থানের উপর ব্যাপকভাবে UMPK গ্লাইড বোমা ব্যবহার করছে। সাধারণত বোমার সঙ্গে ডানা এবং নেভিগেশন গ্লাইড যুক্ত করে এই বোমাগুলোকে স্মার্ট বোমায় রূপান্তরিত করা হয়। এর ফলে ইউক্রেনীয় বাহিনী এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। তারা কি ড্রোন এবং কামানের হামলা এড়াতে স্থির প্রতিরক্ষায় অবস্থান বজায় রাখবে, নাকি গ্লাইড বোমার বিধ্বংসী হামলা থেকে বাঁচতে অবস্থান পরিবর্তন করবে? এই রণকৌশলের সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে রাশিয়ার বিমান বাহিনীর ভূমিকা বৃদ্ধির মাধ্যমে। যুদ্ধের শুরুতে রাশিয়া আশা করেছিল যে তাদের বিমান শক্তি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিবে, কিন্তু ইউক্রেনের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ান যুদ্ধ বিমানগুলোর কার্যকারিতা প্রায় অকার্যকর করে দেয়। ফলে সেগুলো সাধারণ ফ্রন্টলাইন থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করত। তবে এখন রাশিয়া অপেক্ষাকৃত নিম্ন প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে তাদের বিমান শক্তিকে পুনরুজ্জীবিত করছে। বর্তমানে রাশিয়ার বিমান বাহিনী 30 থেকে 90 কিলোমিটার দূর থেকে ফ্রন্টলাইনের উপরে এসব গ্লাইড বোমা নিক্ষেপ করছে। ফলে তাদের বিমানগুলো ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে থাকছে। রাশিয়ার গ্লাইড বোমাগুলো পশ্চিমা অস্ত্রগুলোর মতো একেবারে নির্ভুল না হলেও বিস্ফোরণ ক্ষমতায় এগিয়ে। সাধারণত JDAM এর ওজন 500 থেকে 2000 পাউন্ডের মধ্যে থাকে। তবে রাশিয়া FAB 1500 প্রায় 3500 পাউন্ড ওজনের, আর FAB 3000 এর ওজন 6000 পাউন্ডের বেশি। এই বোমাগুলোর ধ্বংস ক্ষমতা এতটাই বেশি যে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত না করেও ইউক্রেনের পরীক্ষা এবং বাংকার ধ্বংস করতে পারে। RUSI এর মতে 2024 সালে 40,000 ইউনিট থেকে চলতি বছরে 70,000 ইউনিট গ্লাইড বোমা উৎপাদন বৃদ্ধি ফলে রাশিয়ার হামলায় ইউক্রেনের সাথে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ইউক্রেনীয় বাহিনী নিজেদের অবস্থান রাশিয়ার নজরদারি থেকে সম্পূর্ণ গোপনে রাখার চেষ্টা করছে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে আত্মগোপনে যেতে বাধ্য হচ্ছে এবং শত্রুকে দূর থেকে প্রতিহত করতে চালকবিহীন বা স্বয়ংক্রিয় অস্ত্রের উপর নির্ভর করছে। রাশিয়া এখন ভূমি এবং আকাশে একযোগে হামলা পরিচালনা করছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক বাহিনীর একটি প্রচলিত কৌশল। যুদ্ধে বেশিরভাগ সময় রাশিয়ার সেনাবাহিনীর পাশাপাশি ব্যয়বহুল ড্রোন এবং গ্লাইড বোমার উপর নির্ভরশীল ছিল। তুলনামূলক কম সংখ্যক সেনা এবং কম অস্ত্র শক্তি নিয়েও ইউক্রেন এই হুমকি মোকাবেলা করেছিল। কিন্তু এখন রাশিয়ার পদাতিক বাহিনী, ড্রোন এবং গ্লাইড বোমার সমন্বিত হামলা প্রতিহত করা ইউক্রেনের জন্য আরও কঠিন হয়ে উঠেছে। তবে রাশিয়ার এই ত্রিভুজ আক্রমণ তাদের সামরিক দুর্বলতা কাটিয়ে ওঠা কোনো নিখুঁত সমাধান নয়। রাশিয়া বাহিনী এখনও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের জটিলতায় ভুগছে। পাশাপাশি এটি রাশিয়ার জন্য কোনো বড় বিজয়ও বয়ে আনতে পারেনি। ইউক্রেনের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন এবং দূরপাল্লার অস্ত্রের মাধ্যমে রাশিয়ার অগ্রসর বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। RUSI বলছে, ইউক্রেনের বহুস্তরের প্রতিরক্ষা কৌশল এবং দূর থেকে শত্রুকে দুর্বল করার পরিকল্পনা রাশিয়ান বাহিনীর জন্য অগ্রসর হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রতিরক্ষা সীমানা ভাঙতে বা যুদ্ধে গতি আনতে রাশিয়া ব্যর্থ হয়েছে।
পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন ন্যাটোর উচিত রাশিয়ার বিমান হামলা থেকে শিক্ষা নেওয়া এবং বহু সংখ্যক সস্তা গ্লাইড বোমার মজুত গড়ে তোলা। তবে রাশিয়া যে সুবিধাগুলো ইউক্রেনের বিরুদ্ধে পাচ্ছে সেগুলো ন্যাটোর সঙ্গে যে কোনো সম্ভাব্য সংঘাতে কার্যকর নাও হতে পারে। বিশেষ করে ইউক্রেনের শক্তিশালী বিমান বাহিনী বা দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের অভাব রাশিয়ার যুদ্ধ বিমানকে ফ্রন্টলাইন থেকে ৬০ মাইলের পিছন থেকে নিরাপদে গ্লাইড বোমা নিক্ষেপ করতে পারছে। কিন্তু ন্যাটো বিমান বাহিনী অনেক বেশি শক্তিশালী, আকাশযুদ্ধে দক্ষ এবং প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় দমন এবং সৈন্য ও সভা ব্যবস্থাও ধ্বংস করতে পারে। ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে অত্যাধিক সামরিকায়ন করার অভিযোগ তুলে রাশিয়া বলছে মহাদেশটি ধীরে ধীরে একটি যুদ্ধপক্ষ বা ওয়ার পার্টি হিসেবে গড়ে উঠেছে। মস্কোর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অভিযোগ করেন। তার মতে ইউরোপ এতটাই সামরিকীকরণে এগিয়ে গেছে যে তারা যুদ্ধের পক্ষ হয়ে উঠেছে। ক্রেমলিনের মুখপাত্র অভিযোগ করেন যে ব্রাসেলস এবং অন্যান্য ইউরোপীয় রাজধানী থেকে আসা সংকেতগুলো বেশিরভাগই সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। সংঘাতে এই কৌশল কতটা কাজে দেবে? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।